নববর্ষের সকালে আমরা তো রয়েছি বিশেষ অনুষ্ঠান ৩৩শে পার্বণ। আর এই মুহূর্তে আমাদের সাথে আছেন প্রখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। শুধুমাত্র অভিনেতা বললে তাকে পুরোপুরি বিচার করা হবে না, পাশাপাশি তিনি কিন্তু পরিচালনার কাজও খুব ছোট্ট হলেও অল্প হলেও করেছেন। অভিনেতা পরিচালক শাশ্বত চট্টোপাধ্যায় ওরফে অপু। একেবারেই। এবং আজ প্রথম দিন আপনাকে এভাবে পাওয়া, এটা আমাদের কাছে সত্যি সত্যি অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছি আমরা। প্রথমে শুভ নববর্ষ জানাই। শুভ নববর্ষ। আর সালটা হচ্ছে কত? 1433। হ্যাঁ, তো নয় নয় করে নতুন শতকেও আমরা বেশ কয়েকটা বছর পার করে এসেছি। কাজের পরিধিও অনেক বেড়েছে, কিন্তু এই যে পয়লা বৈশাখের সকালবেলা আমাদের সঙ্গে আপনি আড্ডায় এলেন, তো আড্ডার পরে কি খাওয়া, নাকি তারপরেও আবার আড্ডা, না কিভাবে কাটাবেন সারাদিনটা? না বেসিক্যালি আজকের দিনটা বাড়িতেই কাটাবো, যা প্ল্যান আছে। আচ্ছা। সারা বছরই তো মোটামুটি কাজে ব্যস্ত থাকা যায়, বছরের শুরুটা একটু বাড়িতে কাটাই। আপনি কি হোমসিক? না তা না, আমার বেড়াতে যেতে খুবই ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে, কিন্তু এবারে এখন কোনো স্কোপ নেই বেড়ানোর। আচ্ছা, প্রচুর কাজের চাপ। হ্যাঁ, একটু কাজের চাপ আছে। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে মানে চরিত্রের প্রয়োজনে বা কাজের প্রয়োজনে আমি বলবো, ধুতি পাঞ্জাবিতে আপনাকে অনেক সময় দেখেছি আমরা। হ্যাঁ, আমি পড়ি তো, মানে ইভেন মানে পুজোয় আগে পড়তাম, অষ্টমী মানে ধুতি পাঞ্জাবি মাস্ট ছিল। আর বিয়ে টিয়েতে সাধারণত খুব ঠান্ডা না পড়লে ধুতি পাঞ্জাবিটাই পড়ি। বাহ। পয়লা বৈশাখেও কি সেরকমই বাবুয়ানা করার ইচ্ছে, নাকি পোশাক? না, পয়লা বৈশাখ বললাম না, বাড়িতে একদম রিল্যাক্সড, একেবারে একদম বাড়ির পোশাকে একদম। আচ্ছা, আমি যদি একটু পিছিয়ে যাই, মানে শুভেন্দু চট্টোপাধ্যায় আপনার বাবা, সেই সময় বাড়িতে নববর্ষ মানে তো রীতিমতো চাঁদের হাট নিশ্চয়ই ছিল। না, অ্যাকচুয়ালি কি হতো, মানে তখন নববর্ষের আড্ডা টাড্ডা স্পেশালি কয়েকটা জায়গায় হতো, মানে বাড়িতে কারোর খুব একটা হতো বলে আমি তো দেখিনি। হয়তো তখন হয়তো ওই বসুশ্রী সিনেমায় খুব সুন্দর খুব অনুষ্ঠান আড্ডা হতো, আমি ছোটবেলায় গেছি। তো বাড়িতে খুব বেশি মানে আমার বাবার একটা ব্যাপার ছিল, মানে কাজের জায়গাটা কাজের জায়গা, বাড়িটা বাড়ি, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ওখানে কিন্তু খুব কম লোকজন এসেছেন, খুব সিলেক্টেড লোক আসতেন যারা প্রায়ই আসতেন। এছাড়া বাড়িতে কোনোদিন কোনো ফিল্মি পার্টি হয়নি। আপনি ওইটাই মেনটেন করছেন, ওই লিগেসি, ওটাও লিগেসি এক ধরনের। হ্যাঁ, মানে কাজের জায়গা কাজের জায়গা, মানে ওইটা সুইচ অন সুইচ অফ করাটা কি খুব সহজ? যে কোনো চরিত্রেই সুইচ অন সুইচ অফ করতে হয়। এখন তো আমরা প্রতিদিনই অভিনয় করছি, তো এটা তো করতেই হয়। মানে আসলেও আমরা এখনো যেমন, আমরা তো খানিকটা আমাদের বসিয়ে দেওয়া হয়েছে এখানে একটা ফ্রেমের মধ্যে, সেখানে মানে আমাকে ক্যামেরাও মেনটেন করতে হচ্ছে, লাইটও দেখতে হচ্ছে, সেটাও খানিকটা বুঝে শুনে উত্তরও দিতে হচ্ছে। এই যে আজকের দিনটাকে ঘিরে আমাদের তো আবেগটা বেশি, মানে অন্য দিনগুলোতে আপনি যেমন ভাবে থাকেন, আজকের দিনটা যেহেতু আপনি বাড়িতে থাকবেন, তো খাওয়া দাওয়ার বিষয়টা কিরকম? সেসব তো আছে, আমি এমনিতেই খুব বেস্ট আমার বাঙালি খাবারই লাগে, এবং তার জন্য যে খুব বিশাল কিছু তাও নয়, কিন্তু তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে কি আমি অনেক ধরনের খাবার খেয়ে দেখেছি, একমাত্র বাঙালি মানে ভাত ডাল ঠান্ডাও খাওয়া যায়। আপনি অন্য কোনো কুইজিন ঠান্ডা খেতে পারবেন না, যদি না কোল্ড মিট ফোল্ড মিট। ওই কমাস আগে আমি জর্জিয়ায় ছিলাম 15 দিন, ভয়ঙ্কর অভিজ্ঞতা। ওফ, তিক্ত অভিজ্ঞতা, মানে কাহা তো কোল্ড মিট আর সালাড খেয়ে থাকে। এই জন্যই কি মানে দিল্লিতে শুটিং এ গিয়েও সেই বঙ্গভবনের খাবারটাই মুখে রুচে? হ্যাঁ, সেটা আমি করেছিলাম, একবার করেছিলাম একটা শুটিং এ, বিদেশি ছবি শুটিং ছিল এখানে, ইকবাল অ্যান্ড দ্য ইন্ডিয়ান জুয়েল, না জুয়েল অফ ইন্ডিয়া কি একটা নাম ছিল। ওই 5 দিনের পর দেখলাম যে 5 স্টারে আর খাওয়া যাচ্ছে না। তো তারপরে আমি মোটামুটি দেরিতে কল টাইম থাকলে বঙ্গভবন ঘুরে শুটিং স্পটে যেতাম, আর প্যাকআপের পরে বঙ্গভবনে খাবার খেয়ে তারপর হোটেল, যদি না খুব রাত হতো। আচ্ছা, আপনি যে বললেন, আপনি অনেক জায়গাতেই বলেন যে আপনি বেড়াতে যেতে খুব পছন্দ করেন বন্ধু বান্ধবের সঙ্গে, পরিবারের সঙ্গে, তো এই যে বাইরে গেলে সেখানকার লোকাল খাবারও তো খানিকটা। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো করতেই হয়। সেটা না করলে মানে যাবো কেন আর একটা জায়গায়, সেখানে মানুষজন, খাবার দাবার, পোশাক আশাক, এগুলো যদি একটু না অভ্যেস করি, ওগুলো তো অ্যাডভেঞ্চার লাইফে, ওগুলো তো নিয়ম নয়, ওগুলো এক্সেপশন। খাওয়া থেকে একেবারে অভিনয়ের জগতে একদম শুরুর থেকে আসি। আপনার কথায় জেডি জোছন্দা, হ্যাঁ,
আমরা যারা একদম নাটক হ্যাঁ। গ্রুপে ছিলাম চারবাকে সকলেরই উনি জেডি জেডি ইভেন মানে ওনার মেয়ে খেয়ালি হুম, হুম, মুকু দিয়ে জেডি বলেই ডাক। আচ্ছা, এমনিতে কি খুব জেদি ছিলেন নাকি মানুষ হিসেবে কেমন ছিলেন? দারুণ, মানে ওরম পার্সোনালিটি ফুল অফ পার্সোনালিটি পার্সোনালিটি এবং ঠিক যেমন হাসি ঠাট্টাও করতে পারতেন, প্রয়োজনে গাঁটটাও মারতে পারতেন, এবং সেটা হাসি মুখে আমরা মেনেও নিতাম। মানে আমি যখন চারবাকে জয়েন করেছি তখন সব্যসাচী চক্রবর্তী টেলিভিশনের প্রথম সুপারস্টার, ঠিক। আমি জেডির কাছে গাঁটটা খেতে দেখেছি। সেটা একটা অন্য সম্পর্ক ছিল। এখন ওই ধরনের সম্পর্ক গুরু শিষ্যের মধ্যে হয় কিনা আমার জানা নেই। মানে এখন তো বাচ্চাদের সেই শাসন গায়ে হাত দেওয়া তো দূরের কথা, জোরে বকলেও বোধহয় কেস করে দেয়। একদম একদম তাই। ঠিক। আচ্ছা, এবার সেই মঞ্চ থেকে আপনার ছোট পর্দায় অভিনয়, তারপরে বড় পর্দা, এই যে চেঞ্জ, মানে অভিনয়ের এবং সেই সময়কার পরিবেশটার কথা বলছিলেন আর এখনকার পরিবেশ, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কোথায় দেখেন? পার্থক্য আগে না আমাদের, আমি বাবাদের সময়ও দেখেছি, যখন ছোটবেলায় বাবার সঙ্গে স্টুডিও যেতাম, এরা যে যেখানেই শুটিং করতেন না কেন, মানে সে উত্তম জেঠু হোক, সৌমিত্র জেঠু হোক, অনিল জেঠু, বাবা, টিটো কাকু, মানে আমাদের দীপঙ্কর দে, এরা একটা স্টুডিওতেও যদি শুটিং করতো কি করতো না, এক জায়গায় মানে খবর পেয়ে চলে আসতো, মুড়ি চানাচুর চা নিয়ে আড্ডা হতো, এটা আমি দেখেছি। এবং সেটা আমাদের আমরা যখন মানে স্পেশালি তো আড্ডাগুলো হয় আউটডোরে গেলে, নইলে এখানে যদি মেগা সিরিয়াল লম্বা যেটা চলে, যেটা এক আকাশের নিচে 5.5 বছর চলেছিল, আমরা আড্ডাই তো দিতাম। কিন্তু এখন একটু অন্যরকম দেখি, মানে 5 জন বসে আছেন পাশাপাশি, সবাই ফোন দেখছেন। তখন সম্পর্কগুলো অনেক বেশি মানে খোলামেলা সম্পর্ক ছিল, মানে যখন যাকে গালাগাল দেওয়ার তাকে গালাগাল দেওয়া যেত, তারপর আবার জড়িয়েও ধরা যেত। ঠিক। তো এখন ব্যাপারটা অন্য একটু হয়ে গেছে। মান অভিমানের বিষয়টা আগে অন্যরকম ছিল, খোলা মনে, একেবারে একদম খোলা মনে। এখানে এখন আমি জানি না, মানে সবাই বড্ড বেশি এইটুকু জায়গা, এর বাইরে কিছু দেখেন না এখন। ন্যারো করিডোর যাকে আমরা বলি। আচ্ছা, এই যে ছোটবেলায় এত মানুষকে, এত বড় বড় লেভেলের মাপের অভিনেতা এবং আরো নানা মানুষকে আপনি দেখেছেন, তাদের কাছে কোনো বকুনি খাওয়ার কিছু মনে আছে? আপনি কি দুষ্টু ছিলেন? হ্যাঁ, দুষ্টু তো ছিলাম, কিন্তু আমি জায়গা বুঝে দুষ্টুমি করতাম। ওইটা আমার টনটনে জ্ঞান ছিল বোধহয় ছোট থেকেই, সেইটা আমি মেনটেন করতাম খুব। মানে আমার মনে আছে ছোটবেলায় যখন আমাকে সত্যজিৎ একবার ডেকেছিলেন, বাবার সঙ্গে গিয়েছিলাম জয় বাবা ফেলুনাথের বাচ্চা ছেলেটার জন্য, রুকু। তো আমি খেয়াল রেখেছিলাম যে উনি যে আমার দিকে নজর রেখেছেন, সেটা আমি খেয়াল রেখে, উনি বিভিন্ন জিনিস দিয়েছিলেন আমাকে, ওই 4টে ম্যাগনেট এরকম করে ঘুরছে, যেটা জয় বাবা ফেলুনাথের আছে, তো সে খাটের ওপর শুয়ে এটা করছে, তো ওইসব দিয়ে আমাকে খুব লক্ষ্য রেখেছিলেন, বন্দুক টন্দুক দিয়ে। তো আমি পুরোটাই কিন্তু ওখানে যা কনসেন্ট্রেশন দেখিয়েছিলাম, অ্যাক্টিং করেই দেখিয়েছিলাম। এটা আমার টনটনের চিরকালই, মানে আশেপাশে কি হচ্ছে এটা আমার কাছে খুব টনটনে এই ব্যাপারটা থাকে। মানে আমি আপনার সঙ্গে হয়তো কথা বলছি, এখান থেকে যদি কেউ ঢোকেন, আমি কিন্তু আওয়াজ না পেলেও বুঝতে পারবো। এখন অনেকে দেখেছি, আমি সিরিয়াসলি বলছি, এটা সিরিয়াস প্রবলেম, মানে কেউ এখন সিরিয়াসলি নিচ্ছেন কিনা জানি না। ফোন বেশি ঘাঁটলে না, আমি একটা জিনিস দেখেছি, একটা জিনিস খুঁজছেন, এইখানে পড়ে আছে, দেখতে পাবেন না। ঠিক, এটা আমি খেয়াল করছি। কিন্তু আমার ওই ভিশনটা, যে কারণে বেড়াতে যেতে এত ভালো লাগে, জায়গা দেখব, লং ড্রাইভে গাড়িতে যাই, বা আমি রাস্তা দেখি, ডান দিক বাঁ দিক সোজা, এটা খুব মিসিং এখন বেশিরভাগ মানুষের কাছে। পাহাড় ভালোবাসেন না সমুদ্র? মুডের ওপর। আমার বেস্ট লাগে জঙ্গল, যে অভ্যেসটা হয়েছিল সব্যসাচী চক্রবর্তীর পাল্লায় পড়ে, তো সেটা এখনো সব থেকে বেশি প্রিয়। তারপর পাহাড়, তারপর সমুদ্র একটা টাইমের পরে আমার খুব মনোটোনাস লাগে, কখনো কখনো আবার সেটাও ভালোও লাগে হয়তো, কিন্তু জঙ্গল এবং পাহাড়টা একটু বেশি প্রেফার করি। আচ্ছা, আমরা একটু সেই আপনার স্কুলের দিনটায় ফিরে যাই, স্কুলের দিনগুলোয়। মানে এটা ভাবতে গেলেও অবাক লাগে যে আপনি হোমওয়ার্কে 0 পেয়ে 5 স্টারে খেতে গিয়েছিলেন প্রথমবার, এবং সে অর্থে আপনার বাবা বলেছিলেন তোমার মা তো রত্নগর্ভা। হ্যাঁ, তো এই সুযোগ তো আপনি আপনার মেয়ের বেলায় পাননি, কারণ মেয়ে তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে কোথাও কি কোনো আফসোস আছে যে মেয়েকে আপনি সেরকম একটা কিছু 5 স্টার হোটেলে এরকম একটা অকেশনে বা সিচুয়েশনে খাওয়াতে পারলেন না? না, সেটা কি কেউ চায়? আমার বাবা বলে খাইয়েছিলেন, নইলে তো আমার পিঠে মার জুটতো, যেটা মা খাইয়েছিলেন। বাবা একটু চিরকালই অন্য ধরনের, কোনোদিন জোরে বকেন উনি, দরকার পড়েনি, কারণ বাবার একটা ব্যাপার ছিল। আমি বিশ্বাস করি যে কোনো জিনিস না বেশি করলে তার আর দাম থাকে না।
তো মায়ের হাতে মার খেতে খেতে সেটা সহ্য হয়ে গেছিল, তখন আর কাজেও দিত না কিছু, শুধু শুধু মায়ের কিছু কাচের চুড়ি ফুড়ি ভেঙেছে, আমার কিছু হয়নি একটা টাইমের পরে। তো বাবার যেটা ছিল, বাবা যদি এমনিতে তুই করে কথা বলতেন, যদি তুইটা তুমি হয়ে যেত তখনই কিন্তু বুঝতাম বিপদ আছে, মানে কিছু একটা ভুল করে ফেলেছি। নইলে তুমি করে কথা বলতেন না। কোথায় যাচ্ছ তুমি আজকে? কোথাও না, বাড়িতেই থাকবো। আচ্ছা, বাবার কাছ থেকে পাওয়া যে শিক্ষাগুলো, এগুলো তো শিক্ষা হিসেবেই আমরা দেখি। এর পরবর্তীতে আপনার পরের জেনারেশন হিয়া, তার ক্ষেত্রেও কি এটাই অ্যাপ্লাই করা হয় নাকি? অ্যাবসলিউটলি। আমি মানে একটা জিনিস দেখেছি যে আমি কোনোদিনই ওকে যেমন ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে জোর করে কোনো কিছুতে বাধা দেওয়াটাও যেমন করিনি, পুনরায় গিয়ে একটা লিমিট রাখতেও ও শিখেছে। এবং সেটা আমি লাকি, খুব ব্যালেন্সড হেডেড, এবং কাজের ব্যাপারে ভীষণ ফোকাসড, পড়াশোনায় ভালো, আর কি চাই। তো পড়াশোনায় ভালো, তো ওর অন্যরকম কিছু কেরিয়ার করার কি ইচ্ছে আছে? ওই তো, ও তো পড়াশোনা করেইছে মাস কম এবং ভিডিওগ্রাফি নিয়ে। হুম, তো হুম। তো এটা পড়তে গিয়ে অনেক কিছুই করেছে, মানে এডিটিং, এইটাই হেনা তেনা, শর্ট ফিল্ম তৈরি করেছে। ওর এইগুলোতেই ন্যাক বেশি। যেমন মডেলিং, আমি সেটা মানে করছি এখন কুচকাচ, এবং নাচে ভালো, যেটা একদম আমার বাবা বা আমার থেকে পাওয়া নয়, সম্পূর্ণভাবে বোধহয় ওর মায়ের থেকে পাওয়া। তো এই সব মিলিয়ে মিশিয়ে ঠিকঠাক। এবার আপনারা যখন একসঙ্গে থাকেন, তখন কি বাড়িতে আলোচনা যেটা হয় বা গল্প যেটা হয়, তার মধ্যে কি সিনেমা নিশ্চয়ই কখনো না কখনো না, এসে পড়ে? সেইভাবে গল্প মানে এখানে একটা মা আর মেয়ের দল আছে। আচ্ছা। আমি সাধারণত একটু নিজের এতেই থাকি, খেলা দেখি, কি এ করি। ওদের খুব গল্প টল্প হয়, এবং বেশিরভাগটা মা মেয়ে যখন গল্প করে টোটালটাই বোধহয় ইংলিশেই হয়। আমার সঙ্গে সেটা হয় না, কারণ আমার স্ত্রী ইংরেজি টিচার ছিল। হুম। তো ওই মা মেয়ের একটা দল আছে, এবং সেইটা ওদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং। আমার না একটা প্রশ্ন, আপনার বিভিন্ন ইন্টারভিউ দেখতে দেখতে বা ইন্টারভিউ পড়ে আমার মনে হয়েছে যে আপনার বাবা একাধারে একজন অত বড় মাপের একজন শিল্পী এবং ডাক্তার। হ্যাঁ। কোথাও আপনার মেয়েও আপনাকে অভিনেতা হিসেবে পেয়েছে, মা শিক্ষিকা। তো আপনি যখন বেড়ে উঠছেন তখন হয় না যে মধ্যবিত্ত পরিবারে যেটা হয় বাঙালি পরিবারে, যে কেরিয়ার তৈরি করা, তো দুটোর মধ্যে কি কোথাও দ্বন্দ্ব ছিল? মানে কোথাও কি চাপ ছিল যে আমাকেও কেরিয়ার ওই মানে মেডিকেল না হলেও সেই জায়গায় একাডেমিক কেরিয়ার তৈরি করা, বা আপনার মেয়ের ক্ষেত্রে মায়ের প্রভাব যে না এই দিকেই যাবে, সেরকম কি প্রভাব ছিল বা কোথাও না, চাপ মেয়ের ছিল? ক্ষেত্রে বলবো মেয়ে যা করতে চেয়েছে, কারণ ও খুব ব্যালেন্সড হেডেড, ও যে যে জিনিসে ভালো সেটাও যেটা আমি একটা জিনিস ওকে শিখিয়েছি, যেটা হচ্ছে এমন কিছু করবি না যেটা ভালোবেসে করতে পারবি না। ভালোবেসে না করলে কাজ ভালো হয় না, সিম্পল। তো সেটাও জানে, ও বুঝে গেছে। এবং আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার কোনো ফোকাসই ছিল না লাইফে, এরা অনেক বেশি ফোকাসড। আমার কিছুই ছিল না, মানে স্কুল যেতে হয় যেতাম, কলেজ যেতে হয় যেতাম, মেন সময় কাটতে হচ্ছে পাড়ার রকে বন্ধু বান্ধবের সঙ্গে। যে কারণে বাবা একদিন খুব সিরিয়াসলি জিজ্ঞেস করেছে, কি করতে চাস? আর মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল অ্যাক্টিং করবো। আচ্ছা। ভুলভাল রিজনের জন্য বেরিয়েছিল অ্যাক্টিং করবো। সেই জন্যই আমরা এত অসামান্য সমস্ত অভিনয় পেলাম। ভাগ্যিস ভুল করে হলেও অ্যাক্টিং ফর ফর অ্যাক্টিং অল দ্য রং রিজনস আমি বলেছিলাম অ্যাক্টিং করবো। এভাবে চলতে চলতে কত রকম চরিত্র তো হলো জীবনে। তো সেই চরিত্রগুলো করতে করতে এই যে ভিলেনের ক্যারেক্টারগুলো, সেগুলোকে যখন আপনি ধারণ করেন, মানে আপনার কাছে প্রথমে তো অফার আসে, তারপরে স্ক্রিপ্ট আসে, আপনি যখন ধীরে ধীরে একটা চরিত্র হয়ে উঠছেন, কোন কোন চরিত্র খুব আপনাকে নিজের মুখোমুখি দাঁড় করিয়েছে? মানে কিভাবে, কতটা চ্যালেঞ্জ এসেছে আপনার জীবনে? যে কোনো নতুন চরিত্র করাটাই চ্যালেঞ্জ, মানে একবার একটা চরিত্র প্রথমবার করা সেটা সবসময় চ্যালেঞ্জ। আমার এখনো যে কোনো ছবি শুটিংয়ে বা প্রথম দিনের শুটিংয়ে এখনো পেট কামড়ায়। ফার্স্ট শট প্রথম দিনটা উতরে গেলে বাকিটা ঠিক আছে, সেটা মানে সব চরিত্রের ক্ষেত্রেই হয়, যে প্রথম দিনটা মানে ঠিক খাপে পড়ছে কিনা ওটা বোঝা যায়। ওইটা একবার সেট হয়ে গেলে তখন আর বেশি ভাবার জায়গায় থাকে না, কিছু ইনস্টিংক্ট। দেখুন, বাড়ির তো একটা প্রভাব থাকেই, মানে আপনার বাবা অত বড় একজন অভিনেতা, কোথাও সেখানে অবচেতন মনেও হয়তো অভিনেতা হওয়ার একটা ইচ্ছে হয়তো জাগ্রত হয়। সেটা হয়তো ছোটবেলায় ভেতরে ছিল, কারণ আমার বাড়িতে আমি ছবি দেখেছি, আমার তখন 5-6 বছর বয়স হবে, আমার চোখে সানগ্লাস আর মুখে একটা বাবার প্যাকেট থেকে একটা এত বড় সিগারেট না জ্বালানো। আমার এটা আমার বাবাকে যখন জিজ্ঞেস এটা কবেকার, বললো ওই ছোটবেলায়, ওসব উত্তম দা সিনড্রোম। আচ্ছা। তখনই হয়তো উত্তম কুমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল আর কি। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই শুভেন্দু চট্টোপাধ্যায় একদিকে যোছন দস্তিদার, আরেকদিকে রবি ঘোষ, হ্যাঁ,
এই তিনজন মানুষের প্রভাব আপনার জীবনে মানে অভিনেতা হয়ে ওঠার পেছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার এর জোচন দস্তিদার অ্যান্ড চারবাক চারবাক। পুরো গ্রুপটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সেটা আমাকে একটা অদ্ভুত ডিসিপ্লিন এবং মাটিতে পা রাখতে শিখিয়েছিল চারবাক। যে অভিনেতার যে এক্সট্রা কোনো ল্যাজ থাকে না, সেইটা শিখিয়েছিল চারবাক। তো সেটা আমার কাছে মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমার ইগো ঠিক থাকলে মুশকিল আছে। মানে একেবারেই দর্শকের মুখোমুখি দাঁড় করানো, একেবারে সেম প্ল্যাটফর্মে। হ্যাঁ, তোমার এটা একটা প্রফেশন, আর 5টা প্রফেশনের মতো। কাজটা হচ্ছে তফাৎ। আমার জোসনদা বলেছিলেন আমার এক ডাক্তার বন্ধুকে, তোরা মানুষের শরীরের চিকিৎসা করিস, আমরা মনের। বাহ, দারুণ কথা, দারুণ কথা, সত্যি সত্যি। মানে আমরা হাসাই, কাদাই, রাগাই, ইমোশন নিয়ে খেলা করি। তো কোথাও কি এর বাইরে এমন কারুর কথা আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যিনি আপনার আজকে এই শাশ্বত চট্টোপাধ্যায় হয়ে ওঠার পেছনে একটা দারুণ ভূমিকা নিয়েছিলেন? সন্দীপ রায়। কারণ ওনার সঙ্গে কাজ করে, ওই ইউনিটে কাজ করলে না একটা অন্য দিগন্ত খুলে যায়, যে কেন কেন রায় ফ্যামিলি, এবং সেইটা একটা অনন্য অভিজ্ঞতা। যারা যারা কাজ করেছেন ওনার সঙ্গে তাদেরকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এই যে বললেন সন্দীপ রায়ের কথা, টেকনিক্যালি তো ভীষণ রকম সাউন্ড একজন পার্সন, ভীষণ টেকনিক্যালি। এই যে আপনি বলছেন যে তার ইউনিটে কাজ করারই একটা অভিজ্ঞতা, একটা অভিজ্ঞতার কথা একটু বলুন না। সেটা শুধু আমার নয়, মানে এটা অদ্ভুত ব্যাপার। মানে ওই ইউনিটে গিয়ে আপনি শান্তিতে হয়তো দাঁড়িয়েছেন, চেয়ার চলে আসবে কোথা থেকে একটা। সেটা শুধু আমার ক্ষেত্রে হবে না, যিনি একদিনের রোল করতে এসছেন ওনার ক্ষেত্রেও হবে। কোথা থেকে হয়তো বুনিদি মানে ললিতা রায় বা বাবুদাই হয়তো ক্যামেরা দেখতে দেখতে একটা দাঁড়িয়ে আছে কেন, চেয়ার। মানে এইসব ব্যাপারগুলো। আর টেকনিক্যালি উনি এত সাউন্ড, না কোনো অ্যাক্টারের উপর এক্সট্রা কোনো প্রেশার কোনোদিনই পড়ে না যে পুরো সিনটা মুখস্থ করে এসো। ওইটা অন্য এক্সপিরিয়েন্স। ওটা মানে ওই টেকনিক্যাল ওই হোমওয়ার্কটা আজকের দিনে খুব একটা কেউ করেন বলে আমার মনে হয় না। একদম সত্যজিৎ রায় সিস্টেম ওটাই, যে এক্সট্রা কোনো শট আমি নেব না। কারণ তারা ফিল্মে চালু করেছিলেন, আর ফিল্ম তো ডিজিটাল নয় যে একবার হয়ে গেল তার উপরে আমি আবার রেকর্ডিং করলাম। ফিল্ম বেরিয়ে যাওয়া মানে ফিল্ম বেরিয়ে গেল, ওটা খরচা, এবং সেটা খুবই প্ল্যান্ড ওয়েতে শুটিংটা হতো। এখন তো পুরোটাই একবার এদিক থেকে একবার ওদিক থেকে সেদিক থেকে। আচ্ছা, আমি যদি কয়েকটা চরিত্র বা কয়েকটা ছবির কথা বলি পরপর, মেঘে ঢাকা তারা, ওর বাবা, নীলকণ্ঠ বাগচি, রং মিলান্তি তো আপনি নিজেই বললেন, কেয়ার অফ স্যার আমার ভীষণ প্রিয় একটা ছবি, এবং আপনার সেই ফিল্মটা আমার কম্পিউটারে রয়েছে, আমি মাঝে মাঝে দেখি। কাহানি, বব বিশ্বাস আইকনিক, ভূতের ভবিষ্যতের সেই মজার ক্যারেক্টার সবর, নো ডাউট অ্যাবাউট দ্যাট, প্রলয়ের অনিমেষ দত্ত, আর আমার ভীষণ প্রিয় একটি ছবি জগ্গা জাসুস। হ্যাঁ, এই সব চরিত্র, এই সবগুলো ফিল্মের বা কালকি, আমি যদি কালকি বলি, আপনার পার্সোনালি ভীষণ প্রিয় চরিত্র বা ফিল্ম কোনটা? ভীষণ প্রিয় কিনা বলতে পারবো না, সব থেকে কঠিন ছিল আমার কাছে মেঘে ঢাকা তারা। কারণ এমন একজন মানুষকে আমি পোর্ট্রে করতে যাচ্ছিলাম যাকে আমি পার্সোনালি চিনতাম না, যাকে আমি কোনোদিন দেখিনি, অথচ আমার ইন্ডাস্ট্রির আমার গুরুজন প্রচুর আছেন যারা ওনার সঙ্গে উঠেছেন বসেছেন। মানে তাঁরা কি বলবেন, কারণ আমি একটা জিনিস পরে দেখলাম, ওনার ওই যুক্তিতক্ক গপ্প দেখলাম, আর ওই একটা রামকিঙ্কর বেজের একটা ডকুমেন্টারি উনি করেছিলেন, তাতে একবার দুবার ঢুকে পড়েছিলেন ফ্রেমে। তো ওইটা দেখার পরে আমি দেখলাম চেহারার সঙ্গেও আমার কোনো মিল নেই। ওইটা একটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল। আমি কমলেশ্বরকে মানে বলেছিলাম যে কি করে হবে, কিন্তু সেটা হয়ে গেল, এবং আমার জীবনের অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু ওই ছবিটার পরে যে 3টি ফোন পেয়েছিলাম আমি, ওর থেকে বড় পুরস্কার হয় না। একজন নির্মল কুমার, মাধু আন্টি আমায় বলেছিলেন, কারণ বাবা মাকে নিয়ে মিমি গিয়েছিল বড় মেয়ে ছবি দেখতে, ওরা দুজনের ঋত্বিকবাবুর খুব কাছের, এবং মানিক জেঠুর যিনি স্টিল ফটোগ্রাফার ছিলেন নিমাই ঘোষ। এই 3টে ফোন, এবং একটা খবরের কাগজে সুভাষ ঘাই লিখেছিলেন আই কুড সি ঋত্বিক দ্য অন স্ক্রিন। সেইটা এর থেকে বড় পুরস্কার, কারণ ওটা সব থেকে কঠিন ছিল আমার কাছে এখন অবধি। লোকে বলেন বটে ওই বব বিশ্বাস টিপস ওগুলো ঠিক আছে, হয়ে যায়, কিন্তু যাকে আমি চিনি না জানি না তাকে পোর্ট্রে করা, তার চেহারার সঙ্গে আমার কোনো মিল নেই, ওইটা করাটা খুব ডিফিকাল্ট। ওনার চেহারার সাথে মিল ছিল না, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ সেটা তো মানে ভানু জেঠুর ফ্যামিলি, মানে 2 ছেলে এবং মেয়ে, কুণালদা, গৌতমদা আর বাসবিদি, 3জনেই বলেছিল আমাকে কোনো না কোনো সময় যে আমার বাবাকে নিয়ে যদি কিছু হয় তাহলে তুই করবি। আমি কেন বলে, আমি 2-1 জায়গায়, স্পেশালি যেখানে ভূতের ভয় ছবিতে, আমি কোথাও একটা বাবার সঙ্গে তোর মিল পেয়েছি।
আর সেটা স্বাভাবিক, কারণ এদের দেখেই বড় হওয়া। এবং যেহেতু ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষের ডিস্টিংক্ট ব্যাপার ছিল কিছু, তো সেইগুলো ঢুকে গিয়েছিল রক্তে। তো কাজেই কনসিয়াস থাকতে হয়েছিল, কারণ তার বাড়ির লোকজন, বাবা, সেটা একটু তো কনসিয়াস থাকতেই হয়েছিল। কিন্তু আমি বলবো তার থেকেও অনেক কঠিন ছিল মেঘেরাঘাত তারা। এবং ওনাদের থেকে যে ফিডব্যাকটা পেয়েছিলেন, ভীষণ ভালো ফিডব্যাক পেয়েছিলাম, ভীষণ ভালো। আমার প্রথমেই ছবিটা করে একটা প্রিভিউ করেছিলাম। কুণালদা তো আসতে পারেননি আমেরিকা থেকে, কিন্তু গৌতম দা, বাসুবিদি দুজনেই ছিলেন। আমি ভয় ভয় তো সারাক্ষণ ওদের দিকেই তাকিয়েছিলাম। তো তারপর দেখলাম না, খুব ভালো, খুব ভালো বললেন। আমি বললাম ঠিক আছে, উতরে গেলাম। মানে শাশ্বত চট্টোপাধ্যায় মানে কি একের পর এক বায়োপিক, মানে অনেকগুলোই আমি জানি না, মানে কি জানি কেন, মানে করে ফেললাম 3টে। এটা তো মেঘেরাঘাতটা ঠিক বায়োপিক তো বলা যায় না, ওর সঙ্গে অনেক এও ছিল। কিন্তু যেমন উত্তম জেঠুর বায়োপিক হলো, ভানু বন্দ্যোপাধ্যায়ের এটা বায়োপিক নয়, এটা একটা একদম সম্পূর্ণ অন্য গল্প। জমালয় জীবন্ত ভানু, যে এখন মডার্ন ওয়ার্ল্ডে, এখন স্বর্গ খুব মডার্ন হয়ে গেছে, ডিজিটাল হয় সব। তো সেই সব নিয়ে একটা মজার গল্প। কিন্তু হ্যাঁ, মানে এই 3 জনের চরিত্র যদি বলা যায় তাহলে আমার করা হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল করেন? সেসব ছোটবেলায় হতো। আচ্ছা। আমার থিয়েটার খুব প্রিয় ছিল ছোটবেলায়। আমি সিনেমা হলে খুব একটা যেতাম না। সিনেমা হলে না আলো বন্ধ করে দিলে আমি নাকি কেঁদে ফেলতাম। সেটা আমার ছোটবেলায় শুনেছি আমি। আমাকে এমনও হয়েছিল, হাটারি সিনেমা দেখতে গিয়েছিলাম, পূর্ণ সিনেমা, বেলতলা রোডে, মানে আমার দাদুর বাড়ি ছিল। এমন কান্না শুরু করেছিলাম বাড়িতে দিয়ে, তারপর আবার গিয়েছিল সিনেমা দেখতে। কিন্তু থিয়েটার দেখতাম, থিয়েটার প্রচুর, বাবার সঙ্গে কলসো যেতাম। তখন থিয়েটার পাড়া তো গমগম করতো। প্রতি সপ্তাহে শনিবার করে চলে যেতাম, কারণ রোববার ছুটি, থিয়েটার দেখতাম। এবং সেটাও কিছু কিছু চরিত্র পছন্দ হলে আয়নার সামনে এসে ওগুলো হতো আর কি। বাবার পরিচালনায় তো আপনি থিয়েটার করেওছেন। হ্যাঁ, একটাই থিয়েটার করেছি, মানে বৈশাখী ঝড়। বৈশাখী ঝড়। এবং সেটা ইয়াং টাইমে বাবা যে রোলটা করতেন সেটা আমি করেছি। বাবা যখন হিরো করতেন তখন বসন্ত জেঠু যে রোলটা করতেন সেটা বাবা করেছে। বাবার ছবি দেখা বা থিয়েটার দেখা, তারপরে যখন আপনি নিজের কাজ নিজে দেখতে যাচ্ছেন, কখনো না কখনো প্রিমিয়ার শো হোক, তখন ইন্টারাকশনও হয় দর্শকের সঙ্গে। কিরকম মানে ফিলিংটা প্রথম দিকে যেরকম হতো তার থেকে নিশ্চয়ই এখন পাল্টেছে, তবু একটুখানি যদি বলেন। না, আমি দেখি, কারণ আমার কিছু কাজ যদি ভালো লাগে কোনো সিনেমা, আমি কিন্তু বারবার দেখি এবং কারণটা খোঁজার চেষ্টা করি কেন আমি বারবার দেখছি। মানে সেটা আমার অভিনীত চরিত্র হতে পারে, অন্য কোনো সিনেমাও হতে পারে। সেটা অনেক সময় আমার বউ বলতো, আবার এই সিনেমাটা চালিয়ে বুঝতে, এই তো কদিন আগে দেখলে, আমার ভালো লাগছে দেখতে, কেন দেখতে ভালো লাগছে সেটাই বোঝার চেষ্টা করছি। তো এইসব দেখেছি। এবং সত্যি কথা বলতে কি, আমি যখন সিনেমা দেখি, আমি কোনো অ্যাক্টর হিসেবে কোনো সিনেমা দেখি না, আমি দর্শক হিসেবে দেখি যে টাচ করছি কিনা কোথাও। ঠিক, ভীষণ কি দুর্দান্ত অভিনয় দেখলাম, অথচ কোথাও টাচ করলো না, ছবিটাই টাচ করলো না, লাভ নেই কিছু। তো কাজে আমি ওই দর্শকের মতো দেখি। যখন স্ক্রিপ্টও আমাকে দেয় বা পড়েন, তখন আমি দেখি যে আমার অ্যাজ আ দর্শক এই ছবিটা আমি টিকিট কেটে দেখতে যাবো কি যাবো না। যদি আমি না যাই, আমি এই ছবিটা করবো না। এইটা এখন ঠিক করে নিয়েছি। ঠিক, একটা টাইমে উপায় ছিল না, কাজ তো কেউ যেচে দিত না, তখন অনেক ছবিই করেছি, কিন্তু আমি খুব একটা খারাপ ছবি খুব কম করেছি। 2-1টা করেছি, করতে করতে বুঝেছি যে গেল, কিন্তু তখন আর কিছু করার নেই। তখন নিজের কাজটা একমাত্র ভালো করে করতে পারি, এছাড়া আমার হাতে আর কিচ্ছু থাকে না, একটাদের হাতে আর কিচ্ছু থাকে। দর্শক হিসেবে এমন কোনো, মানে আপনাকে বাদ দিয়ে যদি এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীর কথা বলি যার কাজ আপনার খুব ভালো লাগে, খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী এই সময়কার, কাদের কথা বলবেন? না, অনেকেই আছেন, সত্যি কথা বলতে কি, যারা নাম করেছেন, না তাদেরকে নাম আলাদা করে বলার, কেউ যখন নাম করে বা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকে, কিছু তো থাকে, নইলে থাকবে কেন? কারণ আমাদের প্রফেশনটা খুব আনসার্টেন, খুব দয়ামায়াহীন একটা প্রফেশন। তোমাকে ভালো লাগলে তুমি আছো, তোমাকে ভালো না লাগলে তুমি নেই, তুমি যেই হও। তো কাজেই নতুন, আমি বিভিন্ন আরো নতুন নতুন এর সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। যেমন আমি এই লাস্ট 2টো কাজ করলাম, তাতে কিছু নতুন ছেলে মেয়েকে চান্স দিয়েছে, তারা দুর্ধর্ষ এবং থিয়েটারের থেকে আসা। এদেরকে নিয়ে ইন্ডাস্ট্রি আমার মনে হয় একটু ভাবা উচিত, কারণ আর কত এক মুখ কতবার রিপিট করা যায়, তার তো বয়স হয়। আমি তো আর এখন ইয়াং হিরো করতে পারবো না, নেবে না কেউ। তো কাজেই যত ভ্যারাইটি আসবে, আমার নতুন এদের কাজ ভীষণ ভালো লেগেছে। কয়েকজনের কাজ, আমি 4 জনের নাম বলবো, 5 জনের নাম বলবো না, এটা আমি চাইছি না, কিন্তু আছে বাংলায়, কিন্তু বাংলা টিকে আছে কিন্তু ট্যালেন্টের উপর, পয়সা কোথায়? বরাবরই আমরা শুনে আসছি কথাটা যে থিয়েটার থেকে যারা আসছেন তারা অনেকটাই অভিনয়টা শিখে অনেকটা এগিয়ে আছেন, সেই কথারই প্রতিধ্বনি পেলাম। নট রিয়েলি, মানে ওটা একটা ডিসিপ্লিন অন্য।
আবার অনেককে দেখেছি যারা থিয়েটার থেকে আসছেন, তারা থিয়েটারের প্রসেসেই ভাবেন হয়তো সিনেমা শুটিংটা হবে। আমি সেদিনই মানে কাজ করছিলাম, একজন বলল, এই ডিরেক্টরকে বললো, শোন না, তুই একটু শেষের এটা আগে নিয়ে নিচ্ছিস, শুরু থেকে যেভাবে আছে সেভাবে যাই। কারণ উনি থিয়েটারের এতে অভ্যস্ত যে ফার্স্ট সিন, সেকেন্ড সিন, থার্ড সিন করে আমার ইমোশন সেইখানে গিয়ে পৌঁছবে 12 নম্বর সিনে। তো সেইটা অন্য। এইখানে আবার আমাদের অনেক ক্ষেত্রেই হয়, আমার ব্লক অনুযায়ী আমি হয়তো ছবির প্রথম শটটা আগে নিলাম, সেই ব্লকেই হয়তো ছবির শেষ শটটা নিতে হবে। তখন গ্রাফ কত থেকে কোথায় গেছে ওটা নিজেকে ক্যালকুলেট করে নিতে হবে। সেইটা একটা অন্য সিস্টেম, যে কারণে বেশিরভাগ লোক এখন না ওই যে বলছি না, সবটা পুরোটা এখন ওইটার স্টাইল হয়ে গেছে, যে গোড়াটা পুরো গোড়া থেকে শেষ অবধি টানা করব। এইটা সিনেমার প্রসেস ছিল না আগে। বড় পর্দা, ছোট পর্দা, ওটিটি, আরও নানা মাধ্যম এখন। ইভেন আমরা তো ফোনেতে আজকাল দেখছি সমস্ত কাজ। তো এক্ষেত্রে কখনো মনে হয় না যে অভিনয় আমি যতটা দিলাম দর্শক ততটা নিল না? নিতে পারবেন না। আমি একটা উদাহরণ দিই। আজকে অনেকে আমার কাছে এসে বলেছিলেন, যখন হিন্দিতে বব বিশ্বাস হলো সিনেমাটা, যে বব বিশ্বাসকে আমরা কাহানিতে দেখেছিলাম সেটা পেলাম না। কি করে পাবেন? কাহানিতে যে বব বিশ্বাসকে দেখেছেন, প্রথম কথা হচ্ছে ওই চরিত্রটা তো একদম ডিফারেন্ট, সে তার স্মৃতি হারিয়েছে। দ্বিতীয় কথা, ওই বব বিশ্বাসকে দেখে মানুষ আতঙ্কে চমকে উঠেছিলেন, কারণ অত বড় একটা মুখ সিনেমার পর্দায় বিদ্যা বালানের মাথার পেছন থেকে যখন মুখটা বেরোয় না, আমি নিজে ভয় পেয়ে গেছি। তো সেটা তো ওটিটিতে সম্ভব না। ঠিক, এটা কাহানি যদি বড় পর্দায় না হয় ওটিটি রিলিজ করতো, কেউ বব বিশ্বাসে মনে রাখতো না। কাজে এটাও একটা ফ্যাক্টর, টেকনিক্যাল প্রবলেম। এই যে ফোনে আমরা দেখি অনেক কিছু মিস করে যাই, সাউন্ড থেকে আরম্ভ করে লাইট, ফ্রেমিং, কোথায় কোন কর্নার দিয়ে একটা পাখি উঠলো, কি একটা, সব মিস করে যাই আমরা। আর ফোনে হয়েছেটা কি, মানে এখন ওই কনসেন্ট্রেশন লেভেল তো এখন আর কারণ নেই। কোথাও একটা ফোন মাঝখানে বেজে উঠলো, হ্যাঁ আবার কোত্থেকে শুরু করে দিল, তো কি এফেক্ট হবে? কিছু এফেক্ট হবে। মানে ওই যে একটু আগে আপনি বলছিলেন প্রকৃতির মাঝে যাওয়া, একটা ওয়াইড করিডোর, সেইটা কোথাও একটা ছোট্ট একটা জায়গায় চলে আসছে। তো আমাদের মনও কি সেইভাবে সংকুচিত হয়ে যাচ্ছে? নইলে এত চারিদিকে কেন মানে ঝামেলা, তাই আগে কত রোমান্টিক ছবি হতো, মানুষ সেগুলো হল ভরিয়ে দেখতেন, কারণ নিজের মধ্যে আনন্দ ছিল। আজকে কেন এত আমার প্রলয়ের চরিত্র নিয়ে এত লোকে মাতামাতি করছে? কারণ তাদের মনের মধ্যে যে ইচ্ছেটা আছে সেটা ওই অনিমেষ দত্ত পূরণ করছে। তো ইচ্ছেটা জাগছে কেন? মারধর করব, গালাল দেব, এই ইচ্ছেটা জাগছে কেন? মনে আনন্দ নেই। সিম্পল, এটা খুব সাইন্টিফিক কিন্তু ব্যাপারটা। অনিমেষ দত্ত তো আজকাল রান্নাও খুব ভালো করছেন। বাধ্য হয়ে বউ বলেছে পুলিশে চাকরি করতে দেব না। তো শাশ্বত চট্টোপাধ্যায় বাড়িতে রান্না কতটা ভালো করেন? আমি চাটা রোজ করি, এটুকু বলতে পারি। আর বাড়িতে 1-2 বার আমি মাংস রান্না করেছি, এটা ফ্যাক্ট। কিন্তু আমি হয়তো ভাত করতে গিয়ে চাল গলিয়ে ফেলবো, সেটাও সম্ভাবনা আছে। ওইসব টেকনিক্যাল গুলো জানি না, যে কতটা চাল নিলে কতটা জল দিতে হয়। টেকনিক্যাল ব্যাপারেই যখন এলাম, অভিনয়ের পাশে ডিরেক্টর হিসেবে কাজ, একটু তার কথা বলুন। ডিরেক্টর হিসেবে ওটা মানে কাকতালীয় ভাবে হয়ে গিয়েছিল। মানে আমি তখন এক আকাশের নিচে করছি, আর আমাকে এবং কনিনিকাকে নিয়ে একটা হিরো হিরোইন পেয়ার করে রবি ওঝা বললেন একটা ছবি করব, আবার আসবো ফিরে। তখন বললেন যে তুমি তাহলে এখন অন্য কোনো সিনেমা করো না। বললাম বাড়িতে বসে থাকবো, খালি ওইটা কবে কি ডেট পড়বে সেই অনুযায়ী। বলে তাহলে একটা কাজ কর, এখন তো সেভাবে সেটেল কোনো ডিরেক্টর আমি পাচ্ছি না, আমি নিজেই ছবির প্রি প্রোডাকশন নিয়ে ব্যস্ত থাকবো। রবি বললেন ইউ ডিরেক্ট, জানিস সেই বাড়ির কে কি কথা বলতে পারে, কি করতে পারে না পারে, তার প্রত্যেকটা, এবং তোকে এতদিন ধরে আমরা দেখছি তুই আর পার্ট অফ দ্য ফ্যামিলি, ইউ ডিরেক্ট, তোকে মাস গেলে এইরকম একটা স্যালারি দেবো, বাকি সময়টা এক আকাশের নিচে ডিরেক্ট করো, অ্যাক্টিং করো, আর বাকিটা ওই ছবিতে দাও, হয়ে গেল। এবং সেখানে ভালো রিপোর্টও পেয়েছিলাম, 9 মাস রাখতো না আমাকে, প্রচন্ড ভালো টিআরপি এসেছিল। তখন সিরিজটাও খুব প্রচন্ড হিট করেছিল। তো এবং অত ডিটেলসে কোনো সিরিজ আজ অব্দি হয়েছে কিনা, যে প্রত্যেক বাড়ির লোক যারা যারা আছেন তাদের একটা কাজের জায়গা, তাদের এখানেও গল্প ওখানেও গল্প। এখন তো টোটালটাই সংসারের মধ্যে হয়ে গেছে, বাড়ির মেয়েরা ঝগড়া করে বা কান্নাকাটি করে। হ্যাঁ, এখন তো ভায়োলেন্সটা মারাত্মক ভাবে দেখানো, মানে অবাস্তব জিনিসপত্র মানে প্রচুর হচ্ছে আনফরচুনেটলি। অভিনয়ে প্রথম দিন তো পেট গুড়গুড় করতো, ডিরেকশনের প্রথম দিন কি করেছিল পেট গুড়গুড়? না, তখন তো সব বন্ধু বান্ধব অভ্যেস হয়ে গেছে, তখন তো 5 বছর অলরেডি হয়ে গেছে, তখন মানে 4.5-5 বছর হয়ে গেছে সিরিয়ালটা চলছে এবং চূড়ান্ত ভাবে হিট। তো কাজে প্রত্যেকে, আমি তো সেভাবে আলাদা করে ডিরেক্টর হিসেবে আলাদা কোনো আমার ছিল না, সবাই জানতো যে কে কি করবে। এবং আমার শেষ দিনটাই খালি মনে আছে, সেটা খুব স্পেশাল ছিল, কারণ শেষ দিনের শেষ যে সিনটা আমরা করছিলাম, তারপরে সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে
অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে আর টানা ঠিক হবে না, বন্ধ করতে হবে। তো শেষ দিনে আমার মনে আছে 3 বউয়ের সিন ছিল, মানে সুদীপাদি, দেবলীনা আর চৈতি। তো 3 বউয়ের একটা সিন ছিল, আমি সিনটা পড়লাম, সিনটা পড়ে বললাম যে আমি ক্যামেরা একটা কোনায় গিয়ে খুলে দিচ্ছি, কিচ্ছু করবো না, যা ইচ্ছে করো। আচ্ছা, যা ইচ্ছে করো, কি হবে, এমনি তো বন্ধ করে দেবে। তোরা মোটামুটি সিনটা করলো, তারপরে কাট বলার পরে কান্না শুরু হলো। মানে 5.5 বছর একটা স্টুডিওতে অতগুলো লোক, এছাড়া অন্য কোনো কাজ ওই স্টুডিওতে হতো না, শুধু এক আকাশের নিচে হতো। মানে সেটের বেডরুম, ফেডরুম, বাথরুম, রান্নাঘর সে নিজেদেরই প্র্যাকটিক্যালি। তো কাজেই সেইটা একটা মনে হলো যে একটা জার্নি 5.5 বছরের, একটা ফ্যামিলি এবার এদিক ওদিক ছিটকে যাবে, সেইটা একটা মারাত্মক এফেক্ট হয়েছিল। মানে পরিবার ভাঙার যন্ত্রণা প্রায়। একদম একদম, মানে এবং সেটা বছরের পর বছর, 1100 না 1200 এপিসোড হয়েছিল ওটা। এবং ওই সময় পরিবারের সবাই মিলে আমরা দেখতাম সিরিয়াল। হ্যাঁ, মানে তখন অত অসুস্থতা এগুলো ছিল না, যে এর খাবারে বিষ মিশিয়ে দিচ্ছি, ওর কি আমি জানি না মানে কি হচ্ছে এখন। এই যে পাল্টে যাওয়ার সময় মাধ্যম পাল্টেছে, মানুষের মনোবৃত্তি পাল্টেছে, আপনি নিজেকেও অনেকটা ভেঙেছেন, তারপরে নিজেকে ক্রমে অতিক্রম করছেন। এক একটা অভিনয় আসছে আর আমরা হাঁ করে তাকিয়ে আছি যে এই মানুষটিকে ওইখানে দেখেছি, আবার এই মানুষটি এই অভিনয় করছেন। তো এই যে চরিত্রগুলো, এখন নিশ্চয়ই আপনাকে অনেকটা চুজি হতে হয়েছে। হ্যাঁ, বা আমি হয়ে গেছি, কারণ আর না, মানে কাজ এলেই করব না। আমি যে বললাম, এখন যেটা হয়ে গেছে, আমার বাড়িতে এত স্ক্রিপ্ট পড়ে আছে, 20 পাতা পড়ে যখন মনে হচ্ছে যে আর ইন্টারেস্ট পাচ্ছি না, তখন বলি যে আপনারা নিয়ে যাবেন স্ক্রিপ্টটা, আর ভালো লাগছে না। তখন অনেকেই বলেন যে আসলে শেষটা না জানলে তো মজা পাবেন না। বললাম, দেখুন, আমি যদি হাফ টাইম অবধি বসে থাকার ধৈর্যই না পাই, তা আমি শেষ অবধি বসে থাকবো কেন হলে? তো কাজেই আমারও কোথাও গিয়ে একটা ধৈর্য হয়েছে যে এখন যেটা ভালো লাগবে কাজ সেটাই করব, নইলে অত কাজ করার এখন আর দরকার নেই। না বলতে পারাটাও একটা আর্ট। ওটা আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে ইউ শুড নো ওয়েন অ্যান্ড ওয়্যার টু সে নো। দারুণ, এটা একটা বিশাল বড় শিক্ষা। এবং সেটার জন্য কিন্তু আমাকে প্রিপারেশন নিতে হবে, আমি তো গোড়া থেকেই ওটা করতে পারি না। যেটা আমি দেখেছিলাম আমাদের বাবাদের তখনকার আমলে, না ওইরকম টাকা পয়সার ব্যাপারে ওরা খুব ক্যালাস ছিল। ঠিক আছে, চলছে তো। আমি দেখলাম আমাকে যদি না বলতে হয়, তাহলে আমাকে আগে আমার ফিউচারটা সিকিওর করে তারপর না বলতে হয়, নইলে পারবো না। তো সেই ব্যাপারে আমি অনেক ফোকাস ছিলাম গোড়া থেকে। আমি আমার প্রথম গাড়ি কিনেছিলাম 2000 সালে, 15 বছর চালিয়েছিলাম। 15 বছর, তখন কিন্তু আমি 4টে সিরিয়াল করি। তখন অনেকেই বলেছিলেন, কি এত বছর ধরে দেখ, সেদিন এসছে একটা বড় গাড়ি নিয়ে ঘুরছে। বললাম, সেদিন আমি বড় গাড়ি কিনবো যেদিন বড় গাড়ি থেকে আমাকে আবার ছোট গাড়িতে ব্যাক না করতে হবে, আমি ব্যাকওয়ার্ড যাব না। এইটা আমি শিখেছিলাম অনেকের কাছ থেকে, যারা আমি দেখেছিলাম যে একটা টাইমে যখন তাদের খুব নাম ছিল, নাম ডাক ছিল, ইভেন হিন্দি ছবিতে পর্যন্ত হিরো হয়েছিলেন, কিন্তু শেষের দিকে বাংলা স্টুডিওর বাইরের দরজার খান থেকে উঁকি মেরে দাঁড়িয়ে থাকতেন। আমি নাম বলছি না, খেতে না পাওয়া অবস্থা ছিল। কিন্তু যখন সময় থাকে তখন অনেকে ওই হয় না, ভবিষ্যৎটা দেখতে পান না। মানে সত্যজিৎ রায়ের নায়কের সেই চরিত্র, সত্যজিৎ রায়ের নায়কের সেই আমাদের পাকার সামনে কে, এরকম কোন চরিত্রের সামনে আপনি পড়েছেন? মানে আপনাকে রীতিমতো শুরুর দিকে মানে নবাগত একজন করেছিলেন, আমি জানি না তার নাম, আমার এখনো মনে নেই। ওরম কিছু নয়, আমায় খালি বলেছিলেন, প্রথমবার তার সঙ্গে কাজ করছি, তার নামও আমার জানা নেই, অনেক কেউই হয়তো তখন জানেন না। একটা হিন্দি সিরিজে করেছিলাম, ছোট ছোট গল্পে। তখন উনি বলেছিলেন, শুভেন্দুদার ছেলে, এই সিনে তোমায় আমি খাবো। আমি এরকম কখনো শুনিনি আগে। আমি মনে মনে বলেছিলাম, খান, হজম করতে পারবেন। এমনি বললাম, মেলাবেন, তিনি মেলাবেন, এই ফ্রেজেসগুলো বাঙালির মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। তো আমার এবার জানতে ইচ্ছে করছে যে আপনি যেসব মানুষদের দ্বারা প্রভাবিত হয়েছেন, তাদের কোনো কথা বা তাদের কোনো সাজেশন এই মুহূর্তে কি আপনার মনে পড়ছে, যেগুলো আপনার মনের মধ্যে দাগ কেটে গেছে? রবি ঘোষ একবার আমাকে বলেছিলেন, রবি জেঠু আমার, সত্যি কথা বলতে কি, আমার ইন্ডাস্ট্রির একজন মাথার উপরের গুরু, মানে গাইড ছিলেন। অনেক কাজের অফার আমি পেয়েছি থ্রু মানে রবি জেঠুর সুপারিশ, যেটা বাবা কোনোদিন করেননি, আমি পরে জেনেছিলাম। রবি জেঠু একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, খুব আনইউজুয়াল তো একজন মানুষ, মানে ওইটুকু হাইটে ওই যে কারুর গলা হতে পারে, ভয়েস বক্স, ওটা খুব ঈর্ষণীয়। সেই মানুষটাই একদিন আমায় বললেন, একজন বলছিল, কথা বলছিলেন আনইউজুয়াল একটা বেস নিয়ে, তার গলা ভারী ছিল বলে। তো ভিডিও বল, এই বেস নিয়ে কথা বলছে, দেখ আরে ভারী গলা হলে যদি দুর্দশা একটা হতো, তার রাস্তা দিয়ে লোকটা সিলে কাটাও বলে যাচ্ছে, সে বড় একটা হতো। তো সেইটা শিখিয়েছিলেন যে ভারী গলা হলে সবসময় গলা ভারী করে কথা বলো না, মডুলেশন আনো কথায়।
তুমি এখানেও যেতে পারবে, ওখানেও যেতে পারবে, সেইটা শেখো। তোমার ভারী গলা বলে সারাক্ষণ একটা বেশ দা, কেমন আছো, এরকম করার কোনো মানে নেই। যেটা ন্যাচারাল সেটাই। ন্যাচারাল গো। তার জন্য কি আপনার মানে এই জাতীয় মানুষদের সাথে মিশেছেন বলেই কি আপনার অ্যাক্টিংটা এতটা ন্যাচারাল? তাদের শিক্ষার লেভেল অন্য ছিল, তাদের মানসিকতা অন্য ছিল, খোলা মনে তারা আমাদের সঙ্গে মিশে। বাবারাও যখন নিজেরা আড্ডা মারছে, তারা আবার তাদের আমাদের সঙ্গেও সেভাবেই আড্ডা মারতে পারতেন সেই বয়সে হয়ে। কারণ আমি দেখেছি তো এদেরকে, এইভাবেই দেখেছি, এদের ছবি দেখে বড় হয়েছি, কাজে আমার কাছে ওটা আমার কাছে আলাদা করে শিখতে হয়নি। আমার ভীষণ প্রিয় ছবি, এর আগেও বললাম, কেয়ার অফ স্যার। হ্যাঁ, কেন এই কথা বলছি, কারণ কেয়ার অফ স্যারে আপনার যে চরিত্রটা ভীষণ রিজু, এবং সত্যি কথা বলতে কি, একটা টাইমে আমরা ভালো অন্ধ একমাত্র আমার স্মৃতিতে আছে স্পর্শ, নাসিরুদ্দিন শাহ, যিনি চোখ দেখিয়েছিলেন অথচ মনে হচ্ছে হ্যাঁ লোকটা অন্ধ। এরম করেননি। ওপর দিকে তাকিয়ে কি খোঁজেন অন্ধরা আমি জানি না সিনেমার, কিন্তু ওইটা আমি খুব কনসিয়াসলি ছিলাম, ওইটা থেকে আমি শিখেছিলাম স্পর্শ, নাসিরুদ্দিন শাহ। এবং আরেকটা ছবি আমি ওখান থেকে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ, ছবিটা করেছিলেন কৌশিক গাঙ্গুলি। সেখানে উনি একটা অন্ধের চরিত্রে অভিনয় করেছিলেন, পুরোটা যদিও চশমা পরে, কিন্তু কিছু বডি ল্যাঙ্গুয়েজ এনেছিলেন যেগুলো ওই কোনো দেয়াল দিয়ে পাশ দিয়ে যখন যাচ্ছে, দেয়ালের মাপটা নিয়ে যাচ্ছে, এখানটা দেয়াল শেষ হয়ে গেল মানে আমি ডান দিকে ঘুরবো, সেইটা আমি লাঠি দিয়ে করেছিলাম। হ্যাঁ, মানে আমার মনে আছে আপনার যে লুকটা সবসময় স্ট্রেইট নয়, একটু সাইড লুক থাকতো। সাইড মানে যেখান থেকে সাউন্ডটা মানে আমি তো দেখতে পাচ্ছি না, এখান থেকে আপনি কথা বলছেন মানে এই কথা বলছেন মানে আমাকে এরম জায়গা থেকে কোথাও একটা আছেন। মেঘে ঢাকা তারাও ভীষণ আইকনিক একটা ক্যারেক্টার। এই দুটো ক্যারেক্টারের জন্য, বিশেষ করে মেঘে ঢাকা তারা, কি করে তৈরি করেছিলেন নিজেকে? আমি জানি না, মানে আমার মনে হয় আমার কে তৈরি করে দিয়েছিল কমলেশ্বর মুখোপাধ্যায়ের স্ক্রিপ্ট। এবং ওর প্রথম যেদিন স্ক্রিপ্ট রিডিং হয়েছিল মেঘে ঢাকা তারার, সেদিন আমি কমলেশ্বরকে দেখেছিলাম। আমি তখন দেখতে দেখতে মনে করছিলাম যে আমি যদি না করি ও করে দিতে পারে রোলটা। এত ভালো তার স্ক্রিপ্ট পড়া ছিল। তারপরে ওই বললাম যে আমি যুক্তিতক্কর গপ্প দেখলাম, সেখান থেকে দেখলাম যে ভদ্রলোকের তাকানোর মধ্যে একটা অদ্ভুত জ্যোতি ছিল চোখে, এবং হাসির মধ্যে একটা ব্যাপার ছিল যে খুব মানে ভালোও হতে পারে, প্রচণ্ড খারাপও হতে পারে। তো আমি একটা ওই এক্সট্রা একটা ছোট দাঁত করিয়েছিলাম, এটা হাসলে একটা এই লোকটা খুনও করতে পারে আস্তে আস্তে, ওই একটা ব্যাপার ছিল। ওইগুলো করে আমি জানি না হয়ে গিয়েছিল, আমি ঠিক বলতে পারবো না কি এক্সট্রা কি করেছিলাম। কিন্তু আমার স্ত্রী আমাকে বলেছিলেন যে যতদিন আমি মেঘে ঢাকা তারা শুটিং করেছিলাম আমার ধারে কাছে নাকি আসা যেত না। এটা আমি রিয়েলাইজ করিনি কোনোদিন, কিন্তু একটা জিনিস আমার এখনো মনে আছে, যেদিন মেঘে ঢাকা তারা শেষ ডাবিং করেছিলাম, আমি আর কমলেশ্বর চুপ করে বসেছিলাম ডাবিং শেষের পরে। দুবার চা দিয়ে চলে গিয়েছিল, চায়ে সর পড়ে গিয়েছিল, আমরা কেউ চা খাইনি। একটা ট্রান্স কিছু ছিল যেটা আমি ফেস করেছি। মেঘে ঢাকা তারা যদি দেখে থাকেন, লাস্ট যে সিনটা ওই অডিটোরিয়ামের ভেতর থেকে বেরোতে গিয়ে বাইরে খোলা আকাশের নিচে এলো, তখন ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে, আর ও সোজা হয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ওই যে হাওয়া বিদ্যুৎ ন্যাচারাল ছিল, ওটা করা যায় না, বাংলা বাজেটে করা যায় না। এবং সেটা 3টে শট ওইভাবে দিয়েছিল নেচার আমাদের। এবং থার্ড শটের যখন চলছিল, যে দরজাটা আমরা নিয়ে গিয়েছিলাম মাঠে বসানোর জন্য, দরজার উপরে একটা চাল ছিল যাতে এদিকটা অন্ধকার থাকে, চালটা উড়ে চলে গেল। ওটা ন্যাচারাল শট ছিল, মানে ওটা কে দিয়েছে আমি জানি না। আমি শ্রমিককে বলেছিলাম এই নিয়ে, এর জন্য তোর কোনো ক্রেডিট নেই, এই ঋত্বিক ঘটক দিয়ে গেলেন। আচ্ছা, টলিউড আর বলিউড এই দুটো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেছেন, ভালোভাবে কাজ করেছেন। তো আমার খুব জানতে ইচ্ছে করছে যে যেহেতু আপনি দুটো ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখেছেন খুব কাছ থেকে কাজ করতে গিয়ে, সেই দুটো ইন্ডাস্ট্রির মধ্যে বেসিক মিল কোথায় আছে আর বেসিক অমিল মানে ডিফারেন্সেস কোথায় আছে, সেটা যদি একটু বলেন। বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কাজের পেছনে 5 জনকে লাগানো থাকে, 5 জন,
আর এখানে একজনকে 5 টাকা সামলাতে হয়, খুব একটা তফাৎ কিছু নেই। এই যে বিভিন্ন প্রদেশের কাজ, ধরুন দক্ষিণের কাজ, বাবা হ্যাঁ, মুম্বাইয়ের কাজ, বাংলার কাজ, বাকি কাজগুলো অনেক সময় আমরা দেখি ন্যাশনাল তো বটেই, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মও পেয়ে যাচ্ছে। তো বাংলা ছবি কোথাও কোথাও কি পিছিয়ে যাচ্ছে? একটু তো যাচ্ছেই, কারণ বাকি যে ইন্ডাস্ট্রিগুলোর কথা, স্পেশালি সাউথের মানুষদের না নিজেদের ভাষা, নিজেদের কালচার, এর প্রতি একটা অদ্ভুত শ্রদ্ধা আছে। এখন যদি বাংলা ছবি দেখতে বাঙালি না ঢোকে, তাহলে ছবির বাজেট বাড়বে কি করে, আরো বড় ছবি আমরা করতে পারবো কি করে? আমরা যদি খালি ক্রিটিসাইজই করে যাই, তাহলে তো যা হবার তাই হচ্ছে। এবং সেটা একটা অদ্ভুত সার্কেলের মধ্যে পড়ে গেছে। মানে কিছু ছবি ভালো হচ্ছে না বলে মানুষ হলে যাচ্ছেন না, আবার মানুষ হলে না গেলে ভালো ছবি করতে পারবো না। এটা খুব একটা অদ্ভুত জায়গায় চলে গেছে, যেটা কাটানো মানে বেশ কয়েকজনকে একসঙ্গে হতে হবে, নতুন করে ভাবতে হবে, নইলে বড় বাজেটের বাংলা ছবি করা এখন খুব মুশকিল। ওই যে কথায় বারবার করেই আসে হয়তো, যে আমরা মোবাইলে যেতে আসতে, পথে যেতে আসতে ছবি দেখে দিচ্ছি। অভ্যেসটাও তো একটা হ্যাঁ, ম্যাটার করছে। মানে মানুষের যে কনসেন্ট্রেট করার যে কনসেন্ট্রেশনের স্প্যানটা খুব কম হয়ে গেছে এখন। মানে আমরা সিনেমা কেন, থিয়েটার দেখতে দেখতেও দেখছি এখানে নীল আলো জ্বলে উঠলো, হোয়াটসঅ্যাপ চেক হচ্ছে। কি হবে 2 ঘন্টা না চেক করলে? কি হবে? সবাই কি শেয়ার মার্কেটে চাকরি করেন না তারা ডাক্তার, নাকি তারা ফায়ার ব্রিগেডে আছেন? এত কিসের? যে কারণে আমি সারাক্ষণ অত ফোন দেখি না, আমার হাতে থাকে না সব সময়। আমায় যখনই বলে তোকে তো ফোনেই পাওয়া যাবে, কেন আমার ফোনে পাবে? আমি এমন একটা প্রফেশনে কাজ করছি যেখানে আমার তো আগে থাকতে প্ল্যান করা থাকবে সব। আমি এই স্ক্রিপ্টটায় কাজ করবো, আমি এই চরিত্র নিয়ে ভাববো। আমার প্রতি সেকেন্ডে মিনিটে আমাকে সঙ্গে যোগাযোগ কেন করতে হবে? আমি শেয়ার মার্কেটেও কাজ করছি না, আমি কোনো সার্জেনও নই, আমি ফায়ার ব্রিগেডেও নেই। তা আমার এত তাড়া কিসের? আমার কিসের তাড়া এত? মানে আত্মসর্বস্ব দুনিয়া তো, মানে আমি আছি। সোশ্যাল মিডিয়া এসে আরো বেশি করে আমরা সেই জায়গাটায় ঢুকে পড়েছি, বা আমাদের আশপাশটা আমাদের হ্যাঁ, এখন তো শুনছি নাকি সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার সেই অনুযায়ী কাস্টিংও হচ্ছে। আমি জানি না এটা কতটা সাইন্টিফিক। আপনি সোশ্যাল মিডিয়ায় নেই আজকে সেভাবে? থাকতে বাধ্য হয়েছি, কারণ ফলস জায়গা থেকে অনেক রকম হচ্ছিল। আচ্ছা, মানে ফেক অ্যাকাউন্ট করে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই সোশ্যাল মিডিয়া কি কোথাও আমাদের আনসোশ্যাল করে দিচ্ছে না? মানে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে না? আমার সম্পূর্ণ অ্যান্টি করে দিচ্ছে একদম। কিছু কিছু জিনিস ভালো আছে, খুব অল্প কষ্টে অনেক দূর অব্দি পৌঁছানো যায়, অনেকের কাছে পৌঁছানো যায়। কি নিয়ে পৌঁছচ্ছি, কেন পৌঁছচ্ছি, মানুষ গ্রহণ করছেন কতটা, ভালো জিনিসটা কতটা গ্রহণ করছে। আর সারাক্ষণ যদি আমি ফোনের পেছনে, আমি তো যে কারণে আমি বলছি যে আমি দেখবো না কিছু, শুনবো না কিছু, আমি খালি ফোন দেখবো। আর ফোনে ওই কি ভ্যারাইটি পাচ্ছি, এমন কি যে আমি এমন একটা শিক্ষা বিশাল পাচ্ছি, বা আনন্দ, খুব একটা আনন্দ কি পাচ্ছি, নইলে আমি জানি না, মানে আমি তো পাই না। দেখাশোনাটা কমে যাচ্ছে অনেকটাই মানুষের সাথে, গল্প ইন্টারাকশন নেই, হোয়াটসঅ্যাপ চ্যাটে কিছু হয় না। ঠিক। সামনাসামনি আড্ডায় যেটা হয় কথাবার্তায়, সেটা হোয়াটসঅ্যাপে হয় না। মানে আপনি অভিনেতা হিসেবে আরো ভালো করে বলতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা যখন চলতে ফিরতে রাস্তায় ঘাটে যেখানেই হোক, আমাদের আশপাশের লোকজনকে দেখেও অনেকটা আমি ওই ক্যারেক্টারটা যদি কখনো করি এইভাবে করতে পারি। হ্যাঁ, এটা সেটা তো কেউ শিখতাম। দেখছে না, সেই আশেপাশ তো কেউ দেখছে না। আমি আগেও বলেছি, আমি রোহিণীর রাস্তা দিয়ে দার্জিলিং উঠছি, আমার পাশে বসে ফোন দেখছে। আমি কি বলবো? আমি বেড়াতে গেছি কেন? বেড়াতে যাওয়া মানে তো খালি টুক করে পৌঁছে যাওয়া নয়। আরে যাওয়াটার মধ্যেও তো একটা আনন্দ আছে। পৌঁছে গিয়েও তো আগে কি করছি, ছবি তুলছি। কেন তুলছি জানি না, কিন্তু 1 সপ্তাহ বাদেই ডিলিট করে দেবো জায়গা করার জন্য। এবং সেলফি, মানে আমি নিজের ছবি বেশি তুলি। সেলফি তুলতে গিয়ে আমি রাস্তায় ঘাটে কত, মানে স্পেশালি কত লোকে তিস্তায় ভেসে গেছে জানো, গিয়ে দেখি জ্যাম কি হয়েছে, ওখানে উঠে দাঁড়িয়ে সেলফি তুলছিল পাহাড়ের তলায়। হ্যাঁ, এখন একটা টার্ম খুব চলছে, ভ্লগার তো চলছেই, তার সঙ্গে ইনফ্লুয়েন্সার। আপনার এই কথাগুলো আমার মনে হয় যে আমাদের যারা দর্শক শ্রোতা যেভাবেই আপনাকে দেখছেন বা শুনছেন, তাদের কাছে মেসেজ হতেই পারে। না, মেসেজ কেউ নেওয়ার মতো জায়গায় নেই এখন আর। এমন কেউ এখন শোনে সবাই না। মেসেজ দেন, দিয়ে আনন্দ পান। যেমন ট্রোলিং, একটা ফাইন আর্ট এখন। হুম। কে কত ভালো ট্রোল করতে পারে। আচ্ছা, আপনাকে নিয়ে যদি গসিপ হয় তাহলে আমি আপনার কি- পড়বো না, তো জানি না, আমি কমেন্ট পড়বো না। কেন পড়বো? আমার 500 লোক যদি ভালো কথাও বলেন, সেটা আমার কাছে প্রশংসা হয়ে যাবে। প্রশংসা হচ্ছে চর্বির মতো, কোনো কাজে লাগে না, গা ফুলিয়ে দেয়। সেটা আমার প্রলয়ের ডায়লগ আছে, আবার প্রলয়। হ্যাঁ, আর শুধু শুধু 500 লোক গালাগাল দেবেন, সেটাও আমার শোনার দরকারটা কি আছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা ঠিক করবো সেটাই তো করবো, বা আমার ডিরেক্টর যেটা চাইবে সেটাই তো করবো। হুম। আচ্ছা, সমালোচনা শুনলেন না? সমালোচনা শুনি, যদি কনস্ট্রাক্ট কে করছে Construct- তার উপর নির্ভর করছে। সমালোচনাটা কে করছে? আপনি আজ অব্দি কোনো নাম করা লোককে দেখাতে পারবেন যিনি আরেকজন নাম করা লোককে ট্রোল করেছেন পাবলিকলি? ট্রোলিং কারা করে? যারা নিজেরা কিছু অ্যাচিভ করতে পারেন না, ট্রোল করে নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে করেন। পরিষ্কার কথা বলছি।
তাতে তার মধ্যেই নেগেটিভিটি বেশি, তার লাইফটাই নেগেটিভিটিতে ভরে যাচ্ছে। যাকে আপনি গালাগাল দিচ্ছেন তিনি হয়তো শুনছেনও না। আমার দরজার বাইরে যদি কেউ আওয়াজ করে বা এ করে, দরজা জানলা বন্ধ করে হয় গায়ে জল ঢেলে দেবো একতলায় থাকলে, আর নইলে দরজা জানলা বন্ধ করে এসি চালিয়ে দেবো, চেঁচান না আপনি বাইরে, আমার কি? আপনার শরীর, আপনার এনার্জি, আপনার ব্লাড প্রেশার আপনি দেখুন। একটা সময় অটোগ্রাফ নেওয়াটা আমাদের অনেকের এখনো কিছু কিছু জায়গায় ওই সারপ্রাইজটা আসছে না? স্পেশালি ইয়াং জেনারেশনের কাছ থেকে। এটা একটা, আমি জানি না, এটা খুব ভালো সাইন। হ্যাঁ, সারাক্ষণ ছবি তুলে নিলে তো হয়েই গেল। মানে আমাকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস কয়েক বছর আগে আমি পেয়েছিলাম। একজন এসে আমাকে খাতাটা খুললেন, খুলে আমার বাবার অটোগ্রাফের তলায় আমার অটোগ্রাফটা নিলেন। এরা হচ্ছে সিরিয়াস ফ্যান্স আর কি, মানে রেখে দিয়েছে। তখন সত্যি একটা চল ছিল অটোগ্রাফ। আচ্ছা, আমরা তো অডিও মিডিয়ামে বসে কাজ করছি, তো আকাশবাণী মানেই তো গানের সম্ভার। তো অবসর সময় কি আপনি গান শোনেন? প্রচণ্ডভাবে গান শুনি। মানে গান তো একটা টাইমে, মানে আমার বাবার এই হ্যাবিটটা আমার ছোটবেলা থেকে বাবা করিয়েছিলেন। একটা টাইমে সন্ধ্যের পরে বাড়ি চলে এসে বাবা, আমাদের যে বাড়িটায় থাকতাম তাতে 5 তলার উপর একটা ছাদ ছিল, সেই ছাদে বাবা যেতেন 17 ইঞ্চি তাকিয়া টাকিয়া, সঙ্গে একটা রেডিও যেত, আকাশবাণী রেডিও যেত। আপকি ফরমাইশ টারমাইশ থেকে আরম্ভ করে তখন মানে সে পরপর চলতো। তো ওইটাই ছিল টাইম পাস। তখন টেলিভিশন আমাদের বাড়িতে অনেক পরে এসছে, আফটার 80। তার আগে বাবা টেলিভিশন কেনেননি। প্রিয় কিছু শিল্পীর নাম, সঙ্গীত শিল্পী? খুব মুশকিল বলা, এত আছে না। তাও আমি ছোট থেকে যদি ধরি, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র। আর কালকেই একজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, আমায় বললেন কিরে কেমন আছিস, আরতি মুখোপাধ্যায় একটি অনুষ্ঠানে। তো কার কথা বলবো, মানে কিছু নাম বাদ চলে গেলে সেটা খারাপ শোনাবে। স্পেশালি আমার হচ্ছে ওই যে পুরনো রেট্রো। আমার হচ্ছে সব ওই মেলোডি রেট্রো, সে কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, যাই হোক না কেন, মানে এইগুলোই শুনে তো বড় হয়েছি এবং এগুলোই বারবার শুনতে ইচ্ছে করে। ফ্র্যাঙ্কলি বলছি, গুনগুন করেন? হয়ে যায় না, এক একদিন এক একটা গান লুপ হয়ে যায়। কেন গাইছি বুঝতে পারছি না, কিন্তু একই লাইন বারবার রিপিট করে যাচ্ছে। তো এইগুলো হয়ে গেছে, এগুলো ছিল। কবিতাও তো লিখেছেন? সে তো একটা টাইমে সব বাঙালি লেখে। মনে আছে? না, ছবি আঁকা সেইটা কিছু আমার স্ত্রীর দৌলতে আমার বাড়ির দেয়ালে আছে, কিন্তু বাকি কোথায় কি ফেলে দিতাম তো, শখে করতাম, করে রেখে দিতাম ড্রয়িং খাতায়। আকাশবাণীর সাথে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অতীতের কোনো ঘটনা যেটা আপনার এখনো মনে আছে? না, অতীতের ঘটনা মানে এখানে আমি বাড়তি নেক এসছি বোধহয় এর আগে। এখানে এলেই ওই একটা অদ্ভুত কোথা থেকে জানি না, মানে ওই রবীন্দ্রনাথ সবকিছু নিয়ে পুরোনো লম্বা লম্বা করিডোর গুলো। একটা টাইমে খুব পরপর আলমারি ছিল, আজকে দেখলাম না, প্রচুর আলমারি রাখা থাকতো মানে পুরোনো সব ডকুমেন্টস। যেমন রেকর্ড প্লেয়ার, যেগুলো এখন আস্তে আস্তে অবসলিট হয়ে যাচ্ছে, আবার হয়তো ফেরত আসছে। রেকর্ড প্লেয়ারটা আবার একটা আশার দেখছি, কয়েকজনের কাছে খুব ইন্টারেস্টিং ভাবে ফিরছে। তো আর খবর মানে সে তখন দেবদুলাল বাবু থেকে আরম্ভ করে, মানে ছোটবেলার সব আইকনিক ভয়েস, আমিন সাহানি, তো সেই সব। আর তো মহালয়া, যেটা আমার জন্মের আগেও যা ছিল এখনো তাই আছে, মহালয়াটা আর পাল্টালো না, ওইটা পার্মানেন্ট রয়ে গেল। বীরেনবাবু, আমরা শেষের মুহূর্তে, এমন আপনি তো বহু ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন জায়গায়, এমন কোনো ইন্টারভিউতে এমন কোনো প্রশ্ন, যে প্রশ্ন আপনি এখনো পর্যন্ত পাননি কিন্তু আপনি নিজেকে সেই প্রশ্নটা করতে চান এবং উত্তর দিতে চান? এই রে, আর কতদিন অভিনয় করবি? আমরা চাই আপনি যতদিন অভিনয় করার মতো আপনার তাগিদটা থাকে, কারণ সচিন তেন্ডুলকর একটা কথা বলতেন যে যতদিন খেলাটা এনজয় করব ততদিন খেলে যাব। যেটা আমি আমার মেয়েকে বলেছি, যতদিন ভালো লাগবে ততদিন। ভালো না লাগলে সে কাজ করা উচিত নয়, কারণ সে কাজ ভালো হয় না। যে কারণে আমার স্ক্রিপ্ট ভালো না লাগলে এখন ছবি করবো না, ওটা একদম গোড়াতে ফিক্স করে নিয়েছি অলরেডি। যে ছবিটা আমার দেখতে যেতে ইচ্ছে করছে না, আমি ইন্টারেস্ট পাচ্ছি না, সেই ছবিটা আমি করবো না, সিম্পল। কেয়ার অফ স্যার, যদি ভবিষ্যৎ প্রজন্মকে আপনি শিক্ষক হিসেবে কিছু টিপস দিতে চান, যে ভালো অভিনেতা হওয়ার গুণ কি কি গুণ এবং কি কি ত্যাগ করতে হবে? ভালোর বা খারাপের মাপকাঠি তো সেভাবে কিছু নেই অভিনয়ের ক্ষেত্রে। মানে আজকে সচিন তেন্ডুলকরের নাম বলি কারণ তার রানের যা রেকর্ড আছে সেটা প্রমাণ করছে। আর সত্যি কথা বলতে কি, হিট ফ্লপ দিয়ে ভালো খারাপ বিচার করা যায় না। তো কাজে আমাদের কাছে ভালো বা খারাপ এটা খুব আপেক্ষিক ব্যাপার। ওটার মধ্যে না গিয়ে আমার যেটা মনে হয়, কাজটা এনজয় করা উচিত এবং মন থেকে 100% সব কাজে দেওয়া উচিত। মানে কাজটাকে বিশ্বাস করে ভালোবেসে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি যেটা বেস্ট দিতে পারবে সেটা দাও, তারপর তো বাকিটা লাক। আমরা কেউ হিসেব করে কোনো ছবি হিট করাতে পারি না। আজ অব্দি কেউ বলতে পারেনি যে এই যা লিখেছি না এই ছবি সুপার হিট হবে। এবং সত্যি কথা বলতে কি, উত্তম কুমারের ছবিও ফ্লপ আছে, প্রচুর ছবি। তো কাজে হিট ফ্লপ দিয়ে
ভালো মন্দ বিচার হয় না। মানে হিট ছবির ফিট ফর্মুলা বলে কিছু নেই। নেই, কারণ আজকে হলে 500 মানুষের তখনকার মানসিক কি অবস্থা। আজকে এমন একটা ছবি আমার আজকে হয়তো দেখতে ভালো লাগছে, সেদিনকে যদি আমার খুব মন বিরক্ত থাকে কিছুই ভালো লাগবে না। এটা কোনো হিসেব নেই, এখানে কোনো হিসেবের ব্যাপার নেই। একদিন হয়তো একটা স্লো গান আমার খুব ভালো লাগছে, আরেকদিন হয়তো লাগছে না। কি এসব কান্না গান ভালো লাগে, হাঁটাও তো। কাজে এর কোনো ফিক্সড কোনো ফর্মুলা নেই। কিন্তু একজন অভিনেতার কি গুণাবলী থাকা উচিত বলে আপনার মনে হয়? চোখ কান খোলা রেখে মানুষ টানুষ দেখুন, কোন ছেড়ে অবজারভেশন পাওয়ার, দেখা শুধু নয়, অবজার্ভ করা। এবং তাতে করে অনেক হেল্প পাওয়া যাবে, যে বিভিন্ন চরিত্র, আরে এই লোকটার মতো করলে এটা কিন্তু খুব, সেই লোকটা কিরম ভাবে হাঁটতো, কিরম ভাবে বসতো, কারুর কোনো বলার ভাষার মধ্যে কিছু ওই ছিল কিনা, কি বলে ওগুলোকে, কথায় বলে না কিছু লোক, ম্যানারিজম, মুদ্রা দোষ, সেটা হয়তো কারো কোনো চরিত্রের মুদ্রা গুণ হয়ে যেতে পারে। তো এবং সেন্স অফ হিউমার থাকাটা খুব জরুরি। ঠিক। এবং ক্যালকুলেশন না করে অত ইমোশনালি যে কোনো জিনিস পারসিভ করাটা বেটার, যে ইমোশনালি আমি কতটা, কিন্তু যখন আবার পোর্ট্রে করতে হবে তখন র্যাশনালি, অনেক ঝামেলা। অত কিছুতে ভাবতে হবে না, ভালোবেসে কাজ করলেই হবে। কথা নিয়ে ভালো খেলেনও, মানে আমরা অনেকটা সময় আপনার সঙ্গে কাটালাম আজকে পয়লা বৈশাখের সকালে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবারও নিশ্চয়ই এভাবে কোনো একটা আড্ডায় আপনাকে পাবো। ভালো থাকবেন খুব, আরো অনেক ভালো কাজের অপেক্ষা আমাদের রইল। আমিও অপেক্ষা করে আছি কবে আর একটা ভালো কাজ আসবে। ভালো থাকবেন আপনারা। নমস্কার। নমস্কার।